এবার বিএনপির গোপন তথ্য ফাঁস করে দিলেন রুমিন ফারহানা। কঠিনভাবে ফেঁসে গেছেন তারেক রহমান। ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। রুমিন ফারহানাকে ফোন দিয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে যে সিটটা সাইরা দেন, পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না। ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দেন, তাহলে ওরা ঠিক আছে, তারা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসও ব্যারিস্টার রুমিন ফারহানা আমার সাথে তার মতদর্শের অমিল থাকতে পারে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার স্ট্রেট কথা বলার জন্য। তিনি ক্লিয়ার কাট কথা বলেন, যা বলেন মুখের উপরে বলেন। আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো বা তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল, তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন, যে ভাষায় কথা বলেছেন, এটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবেই ব্যবহার করা, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা, প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা, আর এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। সো একজন প্রতিনিধি কখনোই আমলাতন্ত্রের চামবাজি করতে পারে না, এটা হয় না। এটা গণতন্ত্রকে নষ্ট করে, এটা গণতন্ত্রের সৌন্দর্যকে ধ্বংস করে ফেলে। ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা দেখার পর আমার বুকের সিনা একদম টান টান হয়ে গেছে, যে অনেকদিন পর দেখলাম একজন আমলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে একজন মহিলা, যার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে যে কয়জন মানুষ কণ্ঠস্বর উচ্চ করেছিলেন কিংবা দীপ্ত কণ্ঠে কথা বলার চেষ্টা করেছিলেন, একেবারে মুষ্টিমেয় হাতে গোনা বাংলাদেশের যে 2-4 জন মানুষ, তার মধ্যে অন্যতম রুমিন ফারহানা। টেলিভিশন, অনলাইন, অফলাইন সব জায়গাতেই সরব ছিলেন তিনি। সেই রুমিন ফারহানাকে বিএনপি যখন এবার নির্বাচনে মনোনয়ন দেয়নি কিংবা জোটের কারণে দিতে পারেনি, এবং সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার করার ঘটনা ঘটিয়েছে, তখন আমরা দেখছি রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করছেন এবং স্বতন্ত্র নির্বাচন করার মাধ্যমে একটা বার্তাও দিয়ে দিয়েছেন। মোটামুটি এই বার্তাটা এখন নিশ্চিত বার্তা যে ওই আসনে রুমিন ফারহানাই বিজয়ী হবেন। বিএনপির জোটের জমিয়তের যে প্রার্থী, সেই প্রার্থী একেবারে পাত্তাই পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে যে কয়জন মানুষ কণ্ঠস্বর উচ্চ করেছিলেন কিংবা দীপ্ত কণ্ঠে কথা বলার চেষ্টা করেছিলেন, একেবারে মুষ্টিমেয় হাতে গোনা বাংলাদেশের যে 2-4 জন মানুষ, তার মধ্যে অন্যতম রুমিন ফারহানা। টেলিভিশন, অনলাইন, অফলাইন সব জায়গাতেই সরব ছিলেন তিনি। সেই রুমিন ফারহানাকে বিএনপি যখন এবার নির্বাচনে মনোনয়ন দেয়নি কিংবা জোটের কারণে দিতে পারেনি, এবং সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার করার ঘটনা ঘটিয়েছে, তখন আমরা দেখছি রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করছেন এবং স্বতন্ত্র নির্বাচন করার মাধ্যমে একটা বার্তাও দিয়ে দিয়েছেন। মোটামুটি এই বার্তাটা এখন নিশ্চিত বার্তা যে ওই আসনে রুমিন ফারহানাই বিজয়ী হবেন। বিএনপির জোটের জমিয়তের যে প্রার্থী, সেই প্রার্থী একেবারে পাত্তাই পাবেন না। সেরকম একটা মুহূর্তে গতকালকে রুমিন ফারহানাকে প্রচণ্ড উত্তেজিত মনে হয়েছে এবং রুমিন ফারহানা বিএনপির একটা গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা বিএনপির জন্য খুব একটা ভালো হলো না বোধহয়। রুমিন ফারহানা বিএনপির উপরে এখন বেজায় ত্যক্ত, বিরক্ত। গতকালকে বিএনপির গোপন কথা, অর্থাৎ বিএনপি তার সঙ্গে যোগাযোগ করছে, নানা ধরনের অফার দিচ্ছে। এই ব্যাপারগুলো যেমন বলছেন, তেমনি নির্বাচনের আচরণবিধির বিভিন্ন বিষয় দেখভাল করা নির্বাচনী কর্মকর্তা ও তার সাথে বেশ রূঢ় আচরণ করার ঘটনাও দেখেছি, এবং তাকে বলতে শুনেছি যে আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। হঠাৎ করে রুমিন ফারহানার মানে এতটা উত্তেজিত হয়ে যাওয়ার কারণটা কি, চলুন একটু জেনে দেখি। রুমিন ফারহানাকে নিয়ে যে ভিডিও ছড়িয়ে পড়লো, কি কি ঘটনা ঘটলো তার নির্বাচনী এলাকায়। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানার কথা। এখন সাবেকই বলতে হবে, কারণ বিএনপি তাকে বহিষ্কার করেছে এবং রুমিন ফারহানাকে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিনে বহিষ্কার করা হয়েছে। এটা নিয়ে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াই আমাকে দলে এনেছে, তিনি আমাকে দলে এনে তিনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং তার যেদিন মৃত্যু হলো আমারও দলে সেদিন মৃত্যু হলো। ব্যাপারটা কাকতালীয়, কিন্তু ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এভাবেই তার বক্তব্য, মতামত ব্যক্ত করেছিলেন গণমাধ্যমে। সেই রুমিন ফারহানা এবার বিএনপির গোমর ফাঁস করে দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন, যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দল থেকে ফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।
এই কথা যখন যুগান্তর বলছে তখন আমরা দেখছি সময় টেলিভিশন ভিন্নভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছে। সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখলে বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে বহিষ্কার করে এখন বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দিন। তার মানে হচ্ছে যে গতকালকে রুমিন ফারহানা অনেক বেশি ক্ষেপে গিয়েছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার কাজ চলাকালীন এই মন্তব্যগুলো করেছেন এবং বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার করা হয়েছে এই ব্যাপারটা বলেছেন। এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা মিথ্যা হওয়ার কথা নয়। কারণ রুমিন ফারহানা যে আসনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করছেন, ওখানে জমিয়তের দ্বিতীয় নেতাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে জমিয়তে ইসলামের, তার রুমিন ফারহানার সঙ্গে জিতে আসা কোনোভাবেই সম্ভব নয়। ওখানকার মানুষদের বিভিন্ন ধরনের বিভিন্ন খবর যেগুলো গণমাধ্যমে আসে এবং বিভিন্নভাবে যেগুলো জানা যায় তাতে নিশ্চিত যে রুমিন ফারহানা স্বতন্ত্র এমপি হয়ে চলে আসবেন। সেই ক্ষেত্রে এমপি হওয়ার পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কিনা সেটা একটা বড় বিষয়। বিদ্রোহী হিসেবে এমপি হয়ে আসলে তার যে মন্ত্রিত্ব পাওয়া হবে না এটা নিশ্চিত। তবে এখন তিনি বলছেন তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে এবং সেই আসনটা ছেড়ে দেওয়ার অর্থাৎ মনোনয়নপত্র উইথড্র করার কথা বলছে। কিন্তু তিনি বলছেন যে আমার জীবন থাকতে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ছেড়ে যাব না। তিনি গতকালকে আরেকটা খবর দেখে নিন, সেটা হচ্ছে যুগান্তরই আরেকটা শিরোনাম করেছে। তিনি নির্বাচনের দায়িত্ব, আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করা একজন প্রশাসনের কর্মকর্তার সঙ্গে বেশ আঙুল তুলে তুলে কথা বলেছেন। যুগান্তর বলছে আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। এই কথা যখন বলছেন তখন সেই ছড়িয়ে পড়া ভিডিওতে কি ছিল, চলুন একটু ভিডিওটা আমরা দেখে আসি। আপনি পারলে থামাই দেন, আজকে আমি ভদ্রতা কিছু করতে পারেন না, এইরকম দেখাই আপনাদের। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আমার এই যে কথাগুলো মানে আমি যদি আরো স্পষ্ট করে বলি তাহলে মানে মত বিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি একটা মত বিনিময় করছিলেন, অর্থাৎ মত বিনিময় সভা সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কথা বলা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বলছেন। কিন্তু আমরা রুমিন ফারহানের ব্যাপারে এতটা সোচ্চার যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে গণমাধ্যমে প্রতিদিন বেশ কয়েকটা করে ভিডিও, মানে গণমাধ্যমে তো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহর ভিডিও ছড়িয়ে পড়েছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ঢাকা 8 আসনে নির্বাচনের ক্যাম্পেইন করার। তিনি দেদারসে নির্বাচনের ক্যাম্পেইন করছেন, এবং তার জোটের হয়ে ভোট চাচ্ছেন, অথচ নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়নি। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একই দেশে বিভিন্ন দলের জন্য কিংবা রাজনৈতিক দলের জন্য এক আচরণ, স্বতন্ত্র প্রার্থীর জন্য আরেক আচরণ, এই নীতিতে বিশ্বাসী হয়েছে কিনা এবং তার কারণে রুমিন ফারহানা বেশি খেপে গেলেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। ঘটনার ভিডিওটা তো দেখলেনি। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নোয়াগাঁও ইসলামাবাদের বাসিন্দারা রুমিন ফারহানার সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে। আয়োজনে কোনো ব্যানার, ফেস্টুন বা মাইক ব্যবহার করা হয়নি বলে স্থানীয়রা দাবি করে। অর্থাৎ কোনো ব্যানার ছিল না, কোনো ফেস্টুন ছিল না, কোনো স্লোগান ছিল না, কোনো মাইক ছিল না, কিছুই ছিল না। রুমিন ফারহানা সভাস্থলে পৌঁছালে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন এবং তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তবে রুমিন ফারহানা বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করেন। এ সময় তিনি ম্যাজিস্ট্রেটকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে যেটা দেখলেন আপনারা, তিনি বলেন এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ, আই উইল নট লিসেন টু দ্যাট। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হয়। জবাবে রুমিন ফারহানা বলেন সব জায়গায় হচ্ছে। পাশ থেকে একজন ব্যক্তি বলেন আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন কিছু বলেন না। এরপর রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন এরকম যে দেখায় আপনাদেরকে তখন কিছু হয় না। ব্যাপারগুলো জমে উঠেছিল, গতকালকের নাটকগুলো জমে উঠেছিল। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আবারও বলেন আজকে শুনছি আঙুল তুলে বলে গোলাম, ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখবেন আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। একটু বেশি বাড়াবাড়ি করেছেন। তিনি বলছেন আমি যদি না বলি কিংবা আমি যদি হুকুম দেই তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন না, বের হতে পারবেন না। এটা একেবারে স্পষ্ট হুমকি। কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখছি যে গণমাধ্যম বলছে, যুগান্তর নিশ্চিত করছে যে আচরণবিধি লঙ্ঘনের জন্য রুমিন ফারহানার একজন সমর্থক জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেছেন। বড় টাকা, বেশ টাকা, 40,000 টাকা অনেক টাকা। 40,000 টাকা জরিমানা করেছেন, কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। কিন্তু প্রশ্ন শেষ কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে রুমিন ফারহানা বিএনপির মন্ত্রিত্বের অফারের কথা যেমন বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই যে আচরণটা করেছেন সেই আচরণ কোনোভাবেই করা তার ঠিক হয়নি। একটু বেশি উত্তেজিত হয়েছেন। আমার মনে হয় যে ভিডিও বার্তায় কিংবা মিডিয়াতে কথা বলেই তার এই আচরণের জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত, কারণ তার একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হয়েছিল সেটা নেগেটিভ পর্যায়ে চলে যাবে। আর নির্বাচনের আচরণবিধির কথা যেটা বলছিলাম, রুমিন ফারহানার জনগণের সঙ্গে মত বিনিময় করাটা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়
এনসিপি নেতারা সারা দেশে যেগুলো করছেন, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা যে নির্বাচনের ক্যাম্পেইনগুলো চালাচ্ছেন, নির্বাচন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা, এই শুরু হওয়ার আগেই তারা যে ক্যাম্পেইন করছেন, ভোট চাচ্ছেন এবং ওপেনলি সেগুলো ভিডিও করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন, সেগুলোতে নির্বাচন কমিশন কেন চোখ দিচ্ছে না? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও কোনো কথা বলা হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে যে সয়ে যাওয়ার রাজনীতি করছে সবাই, এবং বিএনপিকেও দেখছি মানে সব সয়ে যাওয়ার দলে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম হচ্ছে, তারা কিছু বলছে না। কিন্তু বিএনপি কিংবা অন্য দল এই বিষয়ে কথা বলতে চায় না। শুধুমাত্র একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী, এই কারণেই কি তার আচরণবিধির দিকে নির্বাচন কমিশন খুব বেশি করে তাকাচ্ছে? যারা রাজনৈতিক দলের প্রার্থী তারা যে দেদারসে ক্যাম্পেইন করে বেড়াচ্ছে, ভোট চাচ্ছে এবং তার ভিডিওগুলো নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ দিচ্ছে, এমনকি প্রতীকের নাম ধরে মিছিল করছে প্রার্থী নিজে, অনেকগুলো লোকজন, শিশু কিশোর এদেরকে নিয়ে সেই ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ছেড়ে দিচ্ছেন, সেগুলো কি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না? বিনীত প্রশ্ন থাকলো। এবং এক দেশে যদি দুই আইন হয়, রাজনৈতিক দলের নেতাদের বেলায় এক আইন আর অসহায় স্বতন্ত্র প্রার্থীদের বেলায় আর এক আইন, তাহলে এই নির্বাচন কখনোই মানে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে গ্রহণযোগ্যতা পাবে না এবং এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ওরা ওখানে বসে থাকতো স্যার। আমি আপনি পাহারা কোনো দম লাগে না আমার। না দর্শক, এটা আসলে এটা ভালো লাগলো না। আমি বারবার বলছি যে নির্বাচনটা খুব আদর্শিক হইতে হবে, নির্বাচনটা আদর্শিক হইতে হবে। তবে আজকে একটা আচরণ ভালো লাগছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বেশ মানে এক মুরব্বীর কাছ থেকে একটা শক্ত কথা হজম করছে। দেখেন, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া করবেন, তো অনেক করব কিন্তু কষ্ট করবেন আল্লাহ বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করলে লাভ মানে এইটা তো লাভ। দোয়া করেন, দোয়া করবেন কেন আপনি দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া করলে তো অনেক করব কিন্তু কষ্ট করবেন আল্লাহ বলছে ইনশাআল্লাহ। যাক, এটা ভালো হয়েছে, দোয়া তো করে দেবো কিন্তু কাজ তো করবে না। নাসিরুদ্দিন পাটোয়ারি বেশ যে কটা ক্লিপ আমি দেখছি সবগুলি খুব অ্যাগ্রেসিভ ছিল এবং মির্জা আব্বাসের প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজ এটা সেটা বলা টলা, এগুলি ঠিক না। মানে একটা বয়সের এত ব্যবধান আছে, রাজনীতিরও একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই, সেখানে এটা মানানসই না। যাক, এটা নিয়ে আমি কথা বলছি। তো যাক, এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না, তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে। কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণবিধি লঙ্ঘন করা, সেখানে বাধার প্রাচীর দাঁড়াবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা। তারা যে বলবে যে এটা ঠিক না, এটা ঠিক না, আপনার পছন্দ হোক বা না হোক, কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে। এমনিতে প্রশাসন, আমি বারবার বলি, পুলিশ প্রশাসন তো দুর্বল, নাজুক অবস্থার মধ্যে আছে। তো এইভাবে যদি মানে অ্যাগ্রেসিভলি যদি মানে আচরণ করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা তারা কিভাবে দায়িত্ব পালন করবে? এটা তো সহযোগিতা লাগবে, এটা তো একপাক্ষিক ব্যাপার না। আমি তো বললাম তো আপনার, এটা আমিও যদি নির্বাচন করতে নামি কিছু আচরণ বিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে এবং ম্যাজিস্ট্রেট যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে এটা ঠিক না, এটা ঠিক না, এটা বলবি। কিন্তু তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে। একজন অ্যাগ্রেসিভ মনোভাবের ফলে যেটা হবে, সে তো দায়িত্ব পালন করতে পারবে না, তাহলে তো ভেঙে পড়বে, বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্ত তো ভেঙে পড়বে। সুতরাং আমি বারবার বলি, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলি, রুমিন ফারহানাকে বলি, প্লিজ একটা এমন ভাবে আচরণ করেন যেখান থেকে অন্যরা শিখবে, যাতে ভেঙে চুরে না পড়ে। আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা দেখেন, এটা শালীনভাবে সুন্দরভাবে
উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক যে একটা অবস্থান, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং এটাই তো পরীক্ষার সময়। আপনার আচরণ দেখে ভোটাররা ভোট দেবে। ভোটাররা কিন্তু বাধ্য না, ভোটাররা আর শক্তিকে ভয় পায় না, এটা মনে রাখা দরকার। আবারও কিছু তেতো কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মেহনতি মানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ মধ্যবিত্তদের দল, উচ্চবিত্তদের দল, নিম্নবিত্তদের দল। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক সংগঠন, এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারে, এখানে সবাই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে, এখানে সবাই রাজনৈতিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে। সেই সম্ভাবনার দ্বারটুকু বাংলাদেশ আওয়ামী লীগ উন্মুক্ত করে রেখেছিল। কিন্তু শেষ 10 বছরে আওয়ামী লীগ কি তার এই ধারা অব্যাহত রেখেছিল? রাখে নাই। গত বছর জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রে আওয়ামী লীগের ভয়াবহ পতন হয়েছে। কেন হয়েছে? কি কারণে হয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষ কেন আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হলো? বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য এমন কোনো কাজ নেই যেটা আওয়ামী লীগ করে নাই। এত কিছু করার পরও কেন বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসে আওয়ামী লীগের পতন নিশ্চিত করলো? এর পেছনে আছে দীর্ঘদিনের ক্ষোভ। কিন্তু এই যে ক্ষোভ, এই ক্ষোভটা কারা সৃষ্টি করেছে? বাংলাদেশের মানুষ কেন আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ? আওয়ামী লীগ তো কম করে নাই। উন্নয়ন, অগ্রগতি, জিডিপি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছু প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন করেছে। বিশেষ করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো একাধিক কর্মযজ্ঞ সম্পাদিত করার পরেও কেন বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হলো? এখানে মেটিকুলাস পরিকল্পনা ছিল, এখানে লাশের একটা রাজনীতি ছিল। কিন্তু এই মেটিকুলাস পরিকল্পনা সম্পন্ন করার জন্য কারা আড়াল থেকে সহায়তা করেছে? কারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করার সুযোগ পেয়েছে? কারা ইন্টারনেটকে প্রপার ওয়েতে ইউজ করে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে? কারা এই 7.62 ব্যবহার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে? বাংলাদেশে 7.62 কোন অঞ্চল দিয়ে ঢুকেছে? কারা ঢুকিয়েছে? কারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিল? এইসব কিছু কি আপনারা একবার ভেবে দেখার চেষ্টা করেছেন? জুলাই আগস্টের ষড়যন্ত্রে আওয়ামী লীগের একটা সার্বিক পতন হয়েছে, মানে তারা সব দিক থেকে হেরে গিয়েছিল। কিন্তু এই যে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া এবং তাদেরকে হারানোর যে একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র আড়াল থেকে কারা ছিল? এক কথায় উত্তর দেব, আমলাতন্ত্র। বাংলাদেশ আওয়ামী লীগকে এই আমলাতন্ত্র নামক ভয়াবহ ভাইরাসটা গিলে খেয়েছিল। 2018 সালে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ পুরোপুরি কর্পোরেট আমলাতান্ত্রিক দলে পরিণত হয়েছিল, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাথে যায় না, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যে ভিতগুলো আছে সেই ভিতের মধ্যে পড়ে না। আমলাতন্ত্র এবং তাদের দালাল শ্রেণীর কিছু নেতারা, আমি যদি ক্লিয়ার করে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের একটা শ্রেণী ছিল দালাল শ্রেণী, যারা চাটুকার শ্রেণী। এই শ্রেণীর সাথে আমলাতন্ত্রের একটা বিশাল যোগ সাজস ছিল, একটা গভীর সংযোগ ছিল। এই সংযোগকে কাজে লাগিয়ে এই শ্রেণীর নেতারা আদর্শিক নেতাদেরকে কোণঠাসা করেছে এবং এই আমলাতন্ত্র বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে বিতর্কিত করেছে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ জন্ম নিয়েছে আওয়ামী লীগের প্রতি এই আমলাতন্ত্রের বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে। দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুল করে নাই, কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর নেতারা বারবার বলেছে আমি তারা ভুল করেছিল। এখন সত্য কথা বললে অনেকের গায়ে কাটার মতো বিধে যাবে। বাংলাদেশ পুলিশের উপর সাধারণ মানুষের তো ক্ষোভ কেন ছিল, কিংবা জঙ্গিদের তো ক্ষোভ কেন ছিল? অনেকেই বলতে পারেন পুলিশকে দুর্বল করলে সরকার ফেলে দেওয়া সম্ভব হবে। শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, পুলিশের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিল যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, ফুটপাতের ব্যবসায়ী, কাঁচামালের আড়তদার এদেরকে ক্ষুব্ধ করেছিল। এদের থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করা হতো। অনেকেই বলে থাকেন আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, ছাত্রলীগ চাঁদাবাজি করেছে, যুবলীগ চাঁদাবাজি করেছে। এটা আপনাদের ভুল ধারণা। ম্যাক্সিমাম এলাকাতে পুলিশ এই চাঁদাবাজিগুলো করেছে। আপনারা মানেন কিংবা না মানেন, আমার কথা শোনার পর অনেকের গায়ে কাটার মতো বিধিবে, কিন্তু বাস্তবতা এটাই, পুলিশের উপর সাধারণ মানুষের একটা আক্ষেপ জন্ম নিয়েছিল। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ সবসময় নিয়োজিত ছিল, তারা তাদের সবটুকু দিয়ে করেছে। কিন্তু এই যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে পুলিশের যে বিভিন্ন ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত, পুলিশের যে বিভিন্ন ধরনের আগ্রাসী মনোভাব, এর কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল। বিশেষ করে জুলাই আগস্টের ষড়যন্ত্রের সময় পুলিশ বাধা দিয়েছিল তাদের আত্মরক্ষার জন্য, এটা ঠিক আছে। জুলাই আগস্ট নিয়ে পুলিশের কোনো অবদান আমি অস্বীকার করছি না, পুলিশ সেখানে তাদের জায়গা থেকে শতভাগ সঠিক ছিল। কিন্তু এই যে গত 15 বছরের শাসনামলে পুলিশের যে একটা আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে পুলিশের যে একটা একনায়কতান্ত্রিক চিন্তা, এই চিন্তা চেতনার কারণে পুলিশের উপর বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন খুব সহজেই তারা করতে পেরেছিল। এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সেক্টরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছিল। এই আমলাতন্ত্র প্রত্যেকটা আবুল তাবুল সিদ্ধান্তকে অনুপ্রেরণা দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে কেন অসম্মান করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে যতগুলা অবান্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে আমলারা। আওয়ামী লীগের সভানেত্রীর চামবাজি করতে গিয়ে এই আমলারা বিভিন্ন ধরনের হঠকারী সিদ্ধান্ত আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে তারা, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল, দায় পুরোপুরি উঠে এসেছে আওয়ামী লীগের উপর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে টিস্যু পেপারের উপর ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছিল এই আমলারা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধুর মুরাল, বিভিন্ন কিছু অবান্তর স্থানে স্থাপন করার সিদ্ধান্তগুলো দিয়েছে আমলারা। অথচ সরকার পতনের পর এই আমলাতন্ত্রই সবার প্রথম বঙ্গবন্ধুর ছবিকে অফিস থেকে নামিয়ে ফেলেছে। এই আমলাতন্ত্রই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনালের রায়ে কার্যক্রম পরিচালনা করেছে। এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদেরকে এখন দৌড়ের উপর রেখেছে। পৃথিবীতে একটা জিনিসকে কেউ বিশ্বাস করে না, সেটা হলো সাপ। সাপকে যে বিশ্বাস করে সে সাপের হাতে ছবলের শিকার হয়। এই আমলা
আমলাতন্ত্র নামক সাপটা বাংলাদেশ আওয়ামী লীগকে ছবল দিয়েছে, যেই ছবলের বিষে আওয়ামী লীগ এখন নীল হয়ে গেছে। আমার এই ভিডিও দেখার পর অনেক আমলা আছেন আমার কাছের মানুষ, তাদের অনেক গায়ে লাগবে, তারা আমাকে অনেক কথা বলতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। বাংলাদেশ আওয়ামী লীগের এই পতন ত্বরান্বিত হয়েছে আমলাতন্ত্রের দীর্ঘমেয়াদী হঠকারী সিদ্ধান্তের কারণে। আওয়ামী লীগ দলগতভাবে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, বেশিরভাগ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল এই আমলারা, এই আমলা নামক মাফিয়ারা, এই আমলাতন্ত্রের ক্রিমিনালরা এবং এদের যে দালাল শ্রেণীর নেতাকর্মী আছে তাদের সাথে যোগ সাজসে বিভিন্ন ধরনের অপকর্ম সম্পাদন করত এই শ্রেণীর নেতাকর্মীরা বিভিন্নভাবে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে, যার কারণে 5 আগস্টের সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপর সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল। সিন্ডিকেট, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে নিয়ন্ত্রণগুলো এগুলো কারা করতো? এক শ্রেণীর ব্যবসায়ী। এই ব্যবসায়ী শ্রেণীকে নিয়ন্ত্রণ করতো আমলাতন্ত্র। এই সিদ্ধান্তগুলোর কারণে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছিল, যার কারণে পতন ঘটানো সম্ভব হয়েছে। অন্যথায় এই জুলাই জঙ্গিরা, এই তথাকথিত একটা মৌলবাদী শ্রেণী কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম শক্তিশালী রাজনৈতিক সংগঠনকে এত সহসায় পতনের দিকে ধাবিত করতে পারতো না, যার পুরো দায়টা আমলাতন্ত্রের। এবং এই যে জুলাই আগস্টের যে তথ্যের আদান প্রদান হয়েছে, তথ্য পাচার হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র যেভাবে আওয়ামী লীগকে গ্রাস করেছিল, আওয়ামী লীগের পতন দুদিন পরে কিংবা আগে হতোই, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আজকে এত কথা বলার একটাই কারণ, ব্যারিস্টার রুমিন ফারহানা, আমার সাথে তার মতাদর্শের অমিল থাকতে পারে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার স্ট্রেট কথা বলার জন্য। তিনি ক্লিয়ার কাট কথা বলেন, যা বলেন মুখের উপরে বলেন। আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো বা তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল, তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন, যে ভাষায় কথা বলেছেন, এটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবে ব্যবহার করা, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা, প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা, আর এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, তো একজন প্রতিনিধি কখনোই আমলাতন্ত্রের চামবাজি করতে পারে না, এটা হয় না। এটা গণতন্ত্রকে নষ্ট করে, এটা গণতন্ত্রের সৌন্দর্যকে ধ্বংস করে ফেলে। ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা দেখার পর আমার বুকের সিনা একদম টান টান হয়ে গেছে, যে অনেকদিন পর দেখলাম একজন আমলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে একজন মহিলা, যার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে স্থায়ীভাবে, নিজেও বলেছেন আমার কোনো দল লাগে না, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা। স্পেশালি রুমিনাপাড়ের গাছটা আমার ব্যাপক ভালো লেগেছে, কারণ রাজনৈতিক নেতাদের এভাবেই তার জনগণকে, তার নেতাকর্মীদেরকে প্রোটেক্ট করা উচিত বলে আমি মনে করি। ব্যারিস্টার রুমিন ফারহানা সেটা করে দেখিয়েছেন। ভিডিওটা না দেখলে আপনারা অনেক বড় একটা বিষয় মিস করবেন। আসেন ভিডিওটা দেখি। সব জায়গায় আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা কিছু করতে পারেন না, এইরকম দেখাই আপনাদের খোঁজ নেন, প্রশাসনের বসে আছে, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে ওখানে নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছেন এখানে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আওয়ামী লীগের সময় এই আমলারাই দালালি করতো, এখন এই আমলারাই, যে আমলারা তখন দালালি করতো, তারা এখন বিএনপির দালালি করতেছে, জামাতের দালালি করতেছে, কারণ এদের কোনো চরিত্র নাই। এরা যেদিকে ঝড় আসে সেদিকে ছাতা ধরে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সেটাই বুঝিয়েছেন। আশা করি ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মতো কোনো দলে আবার পুনরায় ফিরে যাবেন না, তাকে যত অফার করা হোক না কেন। তিনি আরেকটা ভিডিওতে বলেছেন তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে, দল থেকে বারবার ফোন করা হচ্ছে, কারণ ব্যক্তিগতভাবে ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক জনপ্রিয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়াতে, সোদের তিনি নির্বাচনী বৈতরণী খুব সহসায় পার হয়ে যাবেন, এটা বিএনপি বুঝতে পারছে। পেরে তাকে বারবার বলা হচ্ছে আসনটা ছেড়ে দিতে, তাকে মন্ত্রী অফার করা হচ্ছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা গণমানুষের নেতা, জনমানুষের নেতা, তার শরীরে ভাষা সৈনিক অলি আহাদের রক্ত বহমান। এই রক্ত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেমানি করতে পারে না। হতে পারে তিনি যে দলের আদর্শকে ধারণ করেন সেই দলটা মধ্যপন্থী দল, সেই দলটা পাকিস্তানের আদর্শকে ধারণ করে, কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা কখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন না, এটা আমি কখনো শুনি নাই। সো আমি রুমিন ফারহানার পক্ষে বলবো, এবং রুমিন ফারহানা যে কাজটা করেছেন তার জন্য আমি আবারও রুমিন ফারহানাকে স্যালুট জানাই। বাংলাদেশে এই আমলাতন্ত্রকে যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, যদি আমলাতন্ত্রের দৌরাত্ম্য বন্ধ না করতে পারেন, তবে বাংলাদেশের স্থিতিশীলতা কখনো কোনোদিনও সম্ভব না। আমলাতন্ত্রের এই বিষ বৃক্ষকে উপড়ে না ফেললে কখনোই জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। আমলাতন্ত্রের এই দৌরাত্ম্যকে সবাই একসাথে এক হয়ে রুখে দিতে হবে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।